This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা ট্রেন্ড সেট করে ফেললেন পবন কল্যাণ। ট্রেন্ড ব্যাপারটা তো আপনারা জানেন, এই পুজো টুজোর সময় আরও বেশি করে প্রত্যেকবারই একটা ট্রেন্ডের বিষয় আসে না। এবারে ট্রেন্ড কি লোকে জিজ্ঞেস করে, ওই এটা যদি আপনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ঢঙে বলেন, সদ্য মহালয়া গেল তো তাই মাথার মধ্যে ঘুরছে, তাহলে আপনাকে এরকমভাবে বলতে হবে যে ঘেবলে দিলেন চেহারা, জেমিনি দিলেন শাড়ি, মানে ব্যাপারটা ওরকম আর কি। এই কদিন আগে আপনাদের মনে আছে সোশ্যাল মিডিয়া খুললেই চেনা অচেনা মহিলাদের লাল শাড়ি পরা সব ছবি চলে আসছিল। সমস্ত যাকে পারছিল ধরে ধরে লাল শাড়ি পরিয়ে দিচ্ছিল এই জেমিনি। লোকে কী জেনেছিল? এটাই ট্রেন্ড। জেমিনি বলে যে এই অ্যাপটা রয়েছে, তাকে একটা ছবি দিলেই সে মুহূর্তে তাকে লাল শাড়ি পরিয়ে একদম আপনার সামনে বাজারে নিয়ে এসে ফেলছে। এর আগে ছিল ঘিবলি। ঘিবলিতে যাকে তাকে আপনাকে আমাকে ধরে ধরে ডোনাল্ড ট্রাম্প, অনুব্রত মণ্ডল, শাহরুখ খান, মানে যাকে পাচ্ছিল ধরে একদম একটা সুন্দর কার্টুন বানিয়ে দিচ্ছিল, সুদৃশ্য কার্টুন। এগুলো হলো ট্রেন্ড। সবাই দিচ্ছিলেন নিজেদের ছবি। সেই আঁখ মারাই কলেজ এরকম হয় না, এপাশ থেকে আপনি আঁখ দিলেন আর ওপাশ থেকে রস হয়ে পড়লো, হচ্ছে সেরকম আমরা নিজেদের এপাশ থেকে ঢুকিয়ে দিচ্ছিলাম, ওপাশ থেকে আমাদের একটা নতুন ভার্সান বেরিয়ে আসছিল। এই যে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে করছিলাম, তার কারণ হচ্ছে ওটা ট্রেন্ড, আর আমরা সেই ট্রেন্ডে গা ভাসাচ্ছিলাম। একজন কেউ কিছু করলেই, নতুন কিছু করলেই বাকি সবাই সেটাতে ঝাঁপিয়ে পড়ে, সেই ট্রেন্ডের পথিক হয়ে যান। এবারে পবন কল্যাণ যেটা করলেন সেটা হয়তো ভারতীয় সিনেমার ক্ষেত্রে একটা ট্রেন্ড সেটার হয়ে গেল। মানে এর আগে কখনো তো এরকম আমরা শুনিনি, সিনেমার টিকিট নিলামে উঠছে। তিনি নিলামে তুলে দেখলেন তো লাখ লাখ টাকায় টিকিটগুলো বিক্রি হয়েছে। শুধু নিলামে না, ওই শো মানে এই সিনেমা প্রচারের জন্য যে শো, সেগুলোর টিকিটও নিলামে তুলে দিলেন। মানে বুঝতে পারছেন, আপনারাও হিসেব করতে শুরু করেছেন। এই লাখ লাখ টাকা মানে শুরুতেই ঘরে উঠে গেল। এর থেকেই তো সিনেমার মোটামুটি টাকা হয়তো উঠে আসবে। এটা কি নতুন স্টাইল? দেখুন, পরের সিনেমার জন্য এই টাকাটা পবন কল্যাণ রেখে দিচ্ছেন, বা এই টাকাটা তিনি এই সিনেমারই খরচ তোলার জন্য ব্যবহার করছেন, এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল করছেন। পবন কল্যাণ আরও একটা ট্রেন্ড সেট করেছেন, সেটা সিনেমার জন্য না, রাজনীতির জন্য। কারণ তার নিজের রাজনৈতিক দল জনসেনা পার্টির ফান্ডে এই টাকাগুলো জমা পড়বে। পবন কল্যাণ হলেন সেই নেতা, জানেন তো? মানে আমরা কি জানি? আমরা জানি এমনিতে সব নেতাই অভিনেতা, কিন্তু সব অভিনেতা নেতা নন। পবন কল্যাণ হলেন সেই রকম অভিনেতা যিনি নেতাও বটেন। এইখানে তিনি আলাদা। আগে অভিনয়, রাজনীতি পরে। এবার এই অবধি দেখে তার মানে বুঝতে পারছেন যে তিনি দুটোতেই বেশ সমান তালে পারদর্শিত হয়ে উঠেছেন। হয়তো পরে রাজনীতিতে এসছেন, কিন্তু দুটোকে মিলিয়ে মিশিয়ে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করে দিয়েছেন, যাতে রাজনীতিও উপকৃত হচ্ছে আর সিনেমাও উপকৃত হচ্ছে। কোনোটাতে কোনো সমস্যা হচ্ছে না, একে অন্যের পরিপূরক হয়ে যাচ্ছে। এটাও তো ট্রেন্ড সেট। দেখুন, পবন তেলেঙ্গানার অন্যতম উপমুখ্যমন্ত্রী, আর সেই সঙ্গে পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন, জল সম্পদ এরকম গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে তিনি আছেন। মানে একজন রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানুষ। এবার তিনি বুঝিয়ে দিলেন যে কখনো কখনো রাজনীতি সে রোজগার করে না, অন্য জায়গা থেকে রোজগার করা অর্থ রাজনীতি টেনে আনতে পারে। এবার এটাই এখন ইন থিং। আজ তো দ্বিতীয়া, তাই পুজোর কথায় আসি, তাহলে বুঝবেন কে কোথা থেকে টাকা আনবে। এটাই এবছরের ইন থিং। এবার ওই একজন ট্রেন্ড সেটার হন। আমরা তো ট্রেন্ড সেটারটা এক্ষেত্রে অন্তত গতবার পেয়ে গেছিলাম, ওই যে টালা প্রত্যয়। আপনাদের মনে আছে দুর্গাপুজোর টিকিট বিক্রি করেছিল, সেটা নিয়ে কত লোকের কত বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় হই হই রই রই পড়ে গেছিলো। অনেকে নিন্দেমন্দও করতে ছাড়েননি। এটা আবার কি, দুর্গাপুজো সার্বজনীন পুজো লেখা হয়, সেখানে হয়তো টিকিট কেন খোলা থাকবে? মানুষের জন্যে তো। ঢোকার মুখে
আটকানোর ব্যবস্থা হতে পারে, দড়ি ফড়ি ফেলা হতে পারে, কিন্তু সে তো ভিড় নিয়ন্ত্রণের জন্য। টিকিট পরীক্ষার জন্য এ তো বাপু কখনো শুনিনি, কিন্তু দেখেছি, গতবার দেখেছি। আর এইবার পর সব পুজোর ক্ষেত্রে তো দেখছি আস্তে আস্তে এই টিকিট বিক্রি করে টাকা তোলাটা ইনথিং হয়ে যাচ্ছে। গতবার একটা ছিল, এবার আপাতত 3টে, বালিগঞ্জ কালচারাল, কেন্দুয়া শান্তিসংঘ আর দমদম পার্ক ভারত চক্রের পুজোয় টিকিট কাটলে আগাম ঠাকুর দেখার সুযোগ পাওয়া গেছে। আর এর বাইরেও তো তার থেকেও বড় কথা, পুজো কমিটি শুধু না, মাঝখানে তো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। যারা এই পুজোর পাস বিক্রি করেছেন, যে পুজোর পাসে আপনি টিকিট কাটলে 24টা বারোয়ারি পুজো আগাম দেখতে পাচ্ছেন। ওই দেখবেন এই বিভিন্ন যে ই-কমার্স সাইটগুলো হয় না, তাদের এই অ্যামাজন, ফ্লিপকার্ট এরকম যারা আর কি, তারা বছরে একটা করে বড় তারা এরকম সেল টেলের আয়োজন করে। এবার যারা তাদের বিশেষ মেম্বার, মানে প্রাইম মেম্বার টেম্বার বলে আর কি, তো তাদের জন্য ওই 24 ঘন্টা আগে ওই নিলামের দরজাটা খুলে যায়। না অনেকেরই এই কনসেপ্টটা আছে, তারা এটাকে ভিআইপি প্রিভিউ বলেন, এরকম হয় আর কি, মানে আপনাকে একটুখানি আলাদা করে ফাঁকায় দেখার সুযোগ করে দেওয়া। সেটাই তো এবার, সেই কনসেপ্টটাই তো এবার পুজোর ক্ষেত্রেও ব্যবহার করলো ওই সংস্থাগুলো। নগদ লক্ষ্মীর বিনিময়ে তারা দুর্গাপুজোর প্রিদর্শন সেরে ফেলতে পারবেন। লাইন নেই, ঠেলাঠেলি নেই, কিচ্ছু নেই। ভিআইপি পাস জোগাড় করার জন্য ওকে ধরার দরকার নেই। পকেট থেকে আপনি টাকা খসাবেন, ব্যাস মা দুর্গার সামনে এসে দাঁড়িয়ে যাবেন। এটা কলকাতার দুর্গাপুজোয় সেই অর্থে ইনথিং, হট অ্যান্ড হ্যাপেনিং ট্রেন্ড। গত বছর একটা ছিল, টিকিট বিক্রি করেছে এবার 3টে, আর হয়তো আলাদা করে এরকম এটা সবাইকে প্রিদর্শনের সুযোগ করে দিচ্ছে পাস দিয়ে। আরও 24টা পুজো বা একটা সংস্থা, এবার একটা সংস্থা আছে, সামনের বার 10টা সংস্থা আসবে। মানে আস্তে আস্তে দুর্গা পুজোর বাণিজ্যিক মডেলটাই যে বদলে যাচ্ছে, সেটা খেয়াল করছেন? মানে আসছে বছর আরও বাণিজ্য। উদ্বোধনের আগে একটা প্রিভিউ শো, সেটা কিন্তু দুর্গাপুজো নয়, সেটা অ্যাজ আ আর্ট ইনস্টলেশন, একটা সামান্য টোকেন। দেখুন বিদেশে বা যেখানে খুশি আপনি শিল্প দেখতে গেলে একটা টিকিট কেটে ঢুকতে হয়, এটাও মনে করুন সেরকমই একটা কনসেপ্ট ছিল। তাহলে কারা ঠাকুর দেখলো পুজোর আগে, তাহলে কারা দেখলো, বা টাকা দিয়েই বা কেন দেখলো? সেই সকল মানুষ দেখলো যারা শিল্পটা দেখতে চায়, যে সকল মানুষ পুজোর সময় বাইরে চলে যায়, যে সকল মানুষ ভিড় এড়িয়ে, বয়স্ক মানুষ, তারা পুজোটা দেখেছে। বাঙালির সেরা পূজা দুর্গাপুজো, তো এতে কোনো রকম লাইন দিয়ে টিকিট কেটে না করাটাই বেটার। যখন আপনি প্লেনে করে যান সেখানেও প্রায়োরিটি লাউঞ্জ, যখন আপনি তৎকালে বুকিং করেন তখনও তৎকালে কিছু টাকা দিয়ে করা যায়। যে কোনো মন্দিরেও দেখা যায় যে একটু বেশি প্রণামী দিলে বা অন্য কিছু করলে সেই জায়গাতে আপনি ঢুকতে পারেন। সবসময় যারা একটু বেশি পুঁজি বিনিয়োগ করতে পারবেন যে কোনো বিষয়ে, তারা মাঝে মাঝেই একটু অগ্রণী জায়গায় থাকবেন, এটাই স্বাভাবিক। ঠিকই বলেছেন। এই যে থিম মেকাররা যেটা বলছিলেন, যারা একটু শিল্পটা বুঝতে চান তারা একটুখানি বাড়তি ট্যাকের কড়ি খরচ করবেন, এটাই তো স্বাভাবিক। দেখুন এই যে আর্ট গ্যালারিগুলো কজন যান? খুব বেশি লোক যান না, কিন্তু দেখুন ওখান থেকে যে বাণিজ্যটা হয়, মানে যারা সঠিক আর্টের, আপনার আমার মতো না, যারা ওই 4টে দাগ দেখে গালে হাত দেখে দিয়ে দেখবেন অনেকে লোক দাঁড়িয়ে আছে, দেখে তাকে জিজ্ঞেস করবেন দাদা এটা কী বুঝছেন আপনি? তিনি হয়তো বলবেন এর মধ্যে একটা নিগুড়ো ভাবনা রয়েছে, এটার মধ্যে সুরিয়েল, এটার মধ্যে রিয়েল, অনেক মিলে মিশে। আপনি বলবেন শিখি মশাই, আপনি এই সোজা সাপটা 4টে দাগ দেখে এত কিছু বুঝে গেলেন? আমি তো এর বাইরে কিছু বুঝতেই পারলাম না। একবার এরকম দেখার সুযোগ হয়েছিল জানেন তো, হ্যাঁ, একটা জায়গায় গিয়ে দেখি অনেক ছবি রয়েছে আর কি, একজন আর্টিস্ট তিনি পাশে দাঁড়িয়েও রয়েছেন, একটা বড় একটা চৌখপ্পি, তার বাইরে আরও একটা বড় চৌখপ্পি, আর মাঝখানে একটা দাগ, তার থেকে একটা টানা, একটা কালো, কি মনে হচ্ছে যেন তুলির টানটা বাইরে মেরে দিয়েছে। ছবি কমপ্লিট। তা আমি অনেকক্ষণ বোদ্ধার মতো দেখার চেষ্টা করে তাকে বললাম, এটা মানে বইয়ের মতো একটু প্লিজ বুঝিয়ে বলবেন বিষয়টা কি, এঁকেছেন কি? তা তিনি তখন গম্ভীর মুখে বললেন এটা একটা খেলার মাঠ। বললাম আচ্ছা। বললো ওই বাইরের যে চৌখপ্পিটা
ওটা হচ্ছে স্টেডিয়ামের বাউন্ডারি। আলামো ভেতরের যে চৌখপ্পিটা, ওটার ভেতরটা হচ্ছে মাঠ। আলাম বাহ। আর ওই একটা সেট করেছে বাইরে বেরিয়ে গেছে ধূমকেতুর মতো, বলে ওটা একজন ব্যাটসম্যান 6 মেরেছে, বলটা ওই যে বাউন্ডারি পার হয়ে ছক্কা হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে মাস্টারপিস। এইরকম নিগুড়ো ভাবনা অনেকে তো বোঝেন, আপনারা আমার মতো লোকজন বোঝেন না। যারা বোঝেন তারা কোটি কোটি টাকা দিয়ে ছবিগুলো কেনেন। সুতরাং বুঝতেই পারছেন পুজোর ক্ষেত্রে ওই শিল্পটাকে বোঝার জন্য কেউ কেউ যে বাড়তি খরচ করবেন, এটা তো খুব স্বাভাবিক। আমি শুধু অন্য একটা কথা ভাবছিলাম, জানেন তো, মানে দেখুন এর মাধ্যমে আমরা বলি না পুজো হচ্ছে সার্বজনীন, সবার মায়ের সামনে সে সবাই সমান হয়ে যান, ছোট বড় ধনী গরিব এই ব্যাপারগুলো থাকে না। একটা ডিসক্রিমিনেশন থাকে, একটা ফাঁক থাকে ওই ভিআইপি পাস টাস করে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে দিয়েছিলেন তিনি পছন্দ করছেন না। তো তার ফলে আবার একটা সবাই মিলে বিভিন্ন নামে সেগুলোকে ঘুরিয়ে ব্যাপারটা করার চেষ্টা হয়েছিল। তো সেটাতেও আমজনতার, মানে যেহেতু বিনা পয়সায় ওগুলো, ফলে আমজনতার একটা সেটা পাওয়ার অধিকারের জায়গা থাকতো। কিন্তু যে মুহূর্তে এই টাকা পয়সা দিয়ে গোটা ব্যাপারটা করা হচ্ছে, তখন কিন্তু ঠাকুরের সামনেও ওই ক্লাস বিভাজনটা হয়ে গেল, বুঝলেন তো। অর্থাৎ কেউ সর্বহারা আপনার আমার মতো, কেউ কেউ যাদের আছে তারা আলাদা হয়ে গেলেন। এই যে মানুষ পুজোর সময় চারপাশ থেকে এসে বড় বাড়ি, হ্যাঁ কুড়ে ঘর, আবাস প্রকল্প, মানে যে যেখান থেকে আসেন আর কি, মিলেমিশে যে এক হয়ে যেতেন, আস্তে আস্তে সেটার মধ্যে আবার সেই ভাগটা দুর্গার সামনেও চলে এলো। এটা আমরা বুঝতে পারছি। অবশ্যই এটাই হয়তো স্বাভাবিক, তার কারণ দিন বদলাচ্ছে, পুজো বদলাচ্ছে, পুজোর ভাবনা বদলাচ্ছে, তো বাণিজ্যিকরণের ধরনটা বদলাবে না। অর্থাৎ পুজো সার্বজনীন থেকে বাণিজ্যিক হচ্ছে। এতে পুজো কমিটিগুলোর বাড়তি কিছু রোজগার হচ্ছে। তারাই বা কী করবেন বলুন? তারা এতদিন ধরে লোকের বাড়ি টাড়ি চাঁদা চেয়েছে, দেখেছেন এতে হয়তো আপনার আমার ওপরেই তাদের চাপ দেওয়া হয়ে যাচ্ছে। হয়তো মনে ইচ্ছে আছে কিন্তু দিতে পারছি না। এবার সেই যে অপারগতা, সেটার থেকেই কেউ কেউ মাথা গরম করে ফেলছেন, যারা চাইছেন তারাও মাথা গরম করছেন। খারাপ হচ্ছে মানুষের সম্পর্কগুলো। এর থেকে এই ভালো হবে হয়তো। এটাই বাণিজ্যিকরণের, এটা হয়তো মূল কথা। হোক, দুনিয়া বদলাচ্ছে আর দুর্গা বদলাবেন না, তা কি হয়? এই যে দেখুন রাস্তাঘাট কালকে দেখেছেন তো আপনারা, জলে ডুবে রয়েছে মানুষজন, মানে রাস্তায় হয়তো সাঁতার কাটলে ভালো হয়, তবুও পড়ি কি মরি করে ছুটছেন, জল ভেঙে ছুটছেন, বাসে করে ছুটছেন, লরিতে যাচ্ছেন, ভ্যানগুলোর ওপর চেয়ার টেয়ার বসিয়ে লোকজন নিয়ে যাওয়া হচ্ছে। মানে যে যেখান থেকে পারছেন যেভাবে পারছেন ছুটছেন, কিন্তু ওই প্রবল দুর্যোগের মধ্যেও ছুটছেন। কেন? কারণ ওই 2 টাকা উপার্জন করার জন্যই তো, পেট। তাহলে পুজো কমিটিগুলো আর কি দোষ করলো? তারাও না হয় শিল্প দেখার নামে আগাম পুজো দেখার টিকিট বিক্রি করছে, টাকার জন্যই তো সব। এই যে মহালয়ার আগের থেকে উৎসবের সূচনা হচ্ছে, মুখ্যমন্ত্রী কী বলছেন? বলছেন এত বড় একটা উৎসব, সেটা যত বেশি দিনের হবে তত বেশি করে মানুষ আনন্দ করতে পারবেন, তেমনই তো আরও বেশি মানুষ রোজগারের সুযোগ পাবেন। মানে বুঝতে পারছেন যে গোটা বিষয়টার মধ্যে একটা বাণিজ্যিক মডেল সরকার দেখতে শুরু করেছে। এবার এই বাণিজ্যিক মডেলটা খোঁজা, এর মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই, কারণ ইতিমধ্যে ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। ফলে গোটা বিশ্বের কাছে এই দুর্গা পুজোটা একটা স্পেশাল ফেস্টিভ্যাল বলে যদি একবার তুলে ধরা যায়, তাহলে তো পর্যটনটা ফুলে ফেঁপে উঠতে পারে। এর মাধ্যমে পুজো কোথাও গিয়ে ট্যুরিজমটাকে প্রমোট করে রাজ্য সরকার প্রচুর টাকা পেতে পারে। এটা কিন্তু নতুন কিছু নয়, এটাও আছে। এই যে রাম মন্দির এত ধুমধাম করে ওখানে উদ্বোধন হলো, সেই রাম মন্দিরকে কেন্দ্র করে ওই পুরো অঞ্চলে কি পরিমাণ কর্মসংস্থান হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, সেটা ভেবে দেখেছেন? কত বিশ্ব থেকে কত মানুষ আসছেন, কত টাকা খরচ করছেন। এখানেও সেটা হওয়ার স্কোপ যে রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এবার একদম শুধু ধর্মীয় হয়ে গেলে হয়তো কেউ কেউ নাও আসতে পারেন, কিন্তু এটা যদি উৎসব হয়ে যায়,
এই যে লোকজন বিভিন্ন রিও উৎসব টুৎসব ওই ব্রাজিল টাজিলে যায় আর কি, বা টমেটিনোতে যায়, স্পেন টেনে, এগুলো তো উৎসব। উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মেতে উঠতে পারে। এক্ষেত্রেও সেইটার কথাই কি সরকার ভাবছে? খেয়াল করে দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহালয়ার আগে যেগুলোর উদ্বোধন করেছেন, কি বলেছেন? তিনি উৎসবের উদ্বোধন করেছেন, তিনি প্যান্ডেলের উদ্বোধন করেছেন। অর্থাৎ ধর্মোৎসবেরও আগে শুধু উৎসব বা প্যান্ডেল এই বিষয়টাকে আস্তে আস্তে প্রমোট করাটা শুরু। এটাই হয়তো গোটা বিশ্বকে আমাদের এখানে টেনে নিয়ে আসবে, অনেক সুবিধা হয়ে যাবে। মানে বাণিজ্যিক মডেল, বিরাট ব্যবসা। সরকার ইতিমধ্যেই হিসেব করে দেখেছে, জানেন তো, এবছরের এই শারদোৎসব থেকে 1 লক্ষ কোটি টাকারও বেশি আয় হতে পারে। ওই জন্যই তো একদিকে বোধনের আগে উদ্বোধন, আর তারও আগে উদ্বোধনের আগে ঠাকুর দেখার টিকিট বিক্রি, আর তারপর এবার ওদিকে যতটা যায় আর কি, তার মধ্যে বৃষ্টি টিষ্টি হওয়ায় রেইনি ছুটি, মানে রেইনি ডে ঘোষণা করে দিয়ে ওই পুজোর ছুটিটাকে এই পাশে এক্সটেন্ড করে দেওয়া গেছে। মানে যাবতীয় মেতে ওঠার বন্দোবস্ত সারা। আড়ে বহরে দুর্গাপুজো ক্রমশ বাড়বে, আমরা তা দেখব। কর্পোরেট হচ্ছেন ঠাকুর, আড়ে বহরে বাড়ছেন। এবার এই টাকা তুললে যে আড়ে বহরে বাড়া যায় সেটা তো আমাদের চোখের সামনেই দেখা। টাকা তোলা হবে, টাকাটা তুলতে হবে, এটা সাধারণ মানুষের থেকেই তুলতে হবে। এই যে ধরুন সিএসসি, তারাও তো প্রতিনিয়ত মানুষের থেকে টাকা তুলছে। হ্যাঁ, বিদ্যুতের দাম হিসেবে তুলছে। এবার সেই বিদ্যুতের দাম কি ছিল, কোথায় গেছে, গোটা ভারতের নিরিখে কীরকম দাম, এই সমস্ত আলোচনা করতে যাবেন না। কারণ একচেটিয়া মনোপলি, কলকাতা শহরের ভেতরে তারা বিদ্যুৎ দেবে, আরও যেখানে যেখানে তাদের সুযোগ দেওয়া হচ্ছে সেগুলো দেওয়া হচ্ছে। এবার এটা কেন দেবেন, কেন প্রতিদ্বন্দ্বিতার কোনো জায়গা নেই, কেন অন্য কোনো বেসরকারি সংস্থা নেই, এগুলো বললে তৃণমূল আঙুল তুলবে ওই বাম শাসনের দিকে। সব ডেকে ওখান থেকে ঠিক হয়ে গেছে। এবার বাম শাসনে যদি এই কাজটা গণ্ডগোল হয়ে গিয়ে থাকে, সেটা এই শাসনে এসে কেন যে সেই গণ্ডগোলটা ঠিক করা গেল না, সেটা কেউ বলবেন না। কারণ এই গোটা বিষয়টার মধ্যে এই যে একচেটিয়া একটা ব্যবসা করছে সিএসসি, ফুলে ফেপে উঠছে, মানে আড়ে বহরে বাড়ছে। ওই বললাম টাকা তুললে আড়ে বহরে বাড়বে, তো সিএসসি সেটাই করছে। তাল গাছের মতো এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে সবাইকে ওপরে চলে গেছে। এবার সেটাতে বাণিজ্যিক একটা যে অর্থনৈতিক একটা যে লাভ হচ্ছে, সেটা মাথায় রেখেই হয়তো ওটাকে তখন আর ভুল ভেবে ভাবছে না সরকার। এবার এই জিনিসটা না, হ্যাঁ, হলে যেটা হয়, মনোপলিতে আলটিমেটলি মানুষজনই চাপে পড়ে, আপনি আমি আমরাই চাপে পড়ি। কিন্তু আপনি আমি তো নিরুপায়, কারণ এক্ষেত্রে যত এই দাম বাড়ুক, মানে বিদ্যুতের দাম মাসুল টাসুল বাড়ুক, সরকারও নিরুপায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সেটা পরিষ্কার হয়ে গেছে। তিনি তো বুঝিয়ে দিয়েছেন যে সিএসসি সরকারের কোনো কথা শোনে না। তাই জন্যই তো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এতগুলো মানুষ মারা গেছে। এটা আপনি আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সরাসরি অভিযোগের আঙুল তুলছেন। মানে রাজ্যের প্রধান হিসেবে তিনি উপলব্ধি করেছেন যে যে কাজগুলো সিএসসির করা উচিত ছিল তারা সেটা করেনি, কিন্তু তারাও সেটা দেখেননি। এবার সেটার পরেও এই প্রশ্নটা তো আসবে, কেন তারা দেখেননি? তারা যখন তারপরেও সেটা দেখতে পারেননি, তার মানে কোথাও তাদের হাত পা বাঁধা আছে। এটা তো আমরা বুঝে গেলাম, নাহলে সরকার নিশ্চয়ই দেখতো। এবার সরকারের যেখানে হাত পা বাঁধা, সেখানে আপনার আমার হাত পা বাঁধা তো থাকবেই। তার মানে সিএসসির কাছে আমরাও যা, সরকারও তাই। আমরা বিদ্যুতের বিল বাড়ছে, কেন বাড়ছে এটা বললে সিএসসি শোনে না, তেমনি সরকার বলছে রাস্তায় খোলা তার যেন না থাকে, এগুলো দেখার দরকার। দুর্ঘটনা হয়তো ঘটবে, কিন্তু সেগুলো যে সিএসসি শোনেনি। মুখ্যমন্ত্রী যখন আঙুল তুলেছেন, তখন তিনি যখন অভিযোগ করছেন, তখন সেটাও পরিষ্কার। সিএসসি যদি আরেকটু সতর্ক থাকতো, আরেকটু প্রিভেন্টিভ মেজার্স নেওয়া থাকতো, তাহলে এতগুলো প্রাণহানি হতো না। আপনি ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করছেন, কিন্তু সেটা রাজস্থানের জন্য করছেন। আপনি ইনফ্রাস্ট্রাকচারটা আপগ্রেড কলকাতার জন্য করছেন না, অথচ কলকাতা
আপনাকে এত ত্রৈমাসিকে প্রফিট দিচ্ছে। অরূপ চক্রবর্তী বলছেন যে সিএসসি এখান থেকে টাকা তুলছে আর পরিষেবা উন্নত করছে কোথায়? রাজস্থানে। ওখানে পরিকাঠামো উন্নত করছে। এখানেই প্রথম প্রশ্ন, রাজস্থানে সিএসসি যদি পরিকাঠামো উন্নয়ন করতে পারে, উন্নত পরিষেবা দিতে পারে, তাহলে এখানে কেন দিচ্ছে না? এবার উত্তর হচ্ছে রাজস্থানে সিএসসির প্রতিদ্বন্দ্বী আছে। এখানকার মতো এরকম একচেটিয়া ব্যবসা ওখানে সিএসসি করতে পারে না। এবার কলকাতা, হাওড়া বা হুগলি বা এই শহরতলিতে কি করে সিএসসি একচেটিয়া ব্যবসা করছে? এই প্রশ্নটা করলেই দেখবেন রাজনীতি পেছনের দিকে এগিয়ে চলেছে। ওই যে বললাম, বাম আমল থেকেই নাকি সিএসসি প্রভাব খাটিয়ে এই মনোপলিটা টিকিয়ে রেখেছে। এবার তৃণমূল নেতারা বলছেন সিএসসির কাছ থেকে সিপিআইএম নাকি টাকা তুলেছে, মানে বামেরা ক্ষমতাটা হারিয়েছে, কিন্তু তারা যে প্রাসঙ্গিক এটা বা তাদের প্রাসঙ্গিক করে রাখছেন কিন্তু তৃণমূল নেতারা। কারণ তারা যদি প্রাসঙ্গিক না থাকেন তাহলে দোষটা কার ওপর চাপাবে? এইটাই হচ্ছে সে ওই বলির পাঁঠাকে দেখেছেন তো, খাইয়ে দাইয়ে রাখা হয়, এই হচ্ছে সেরকম বলি দেওয়ার জন্য। তো এই সিপিআইএম হচ্ছে এখন তৃণমূলের কাছে আমার মনে হচ্ছে এই বলির পাঁঠা। তারাই প্রাসঙ্গিক করে রাখছেন যাতে টাইম মতো একটা দোষ চাপানোর বস্তু পাওয়া যায়। নন্দ ঘোষ নাম বদলে ফেলতে পারেন। যাই হোক, দেখুন এই তৃণমূলের অভিযোগ বামেদের সঙ্গে নাকি সিএসসির সম্পর্কটা এখনও অটুট। এবং দেখুন চারপাশে সিপিআইএমের সাধারণ সম্পাদক এম.এ. বেবি তিনি পরিষ্কার বলেছেন যে এই রকম দুর্যোগের সময় সিপিআইএম কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন মানুষজনের পাশে থাকতে। এবার তাতে সিপিআইএমের কর্মীরা পথে কোথায় কীভাবে থাকছেন সে তো পরের কথা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা রীতিমতো রেড়ে করে ঝাঁপিয়ে পড়েছেন সিএসসির ওপর। দোষ ত্রুটির জায়গাগুলো তারা তুলে ধরছেন। আর তার সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক সেটা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবার এটা এক পেশে তারা বলে যাবেন আর তৃণমূল শুনবে, তা তো হয় না। সুতরাং কুণাল ঘোষ তিনি সিপিআইএমের মুখপত্রের উৎসব সংখ্যায় সিএসসির বিজ্ঞাপনের কথা বলেছেন। বাম আমল থেকে কোন বছর এই সিপিআইএমের মুখপত্রের কোথায় কোথায় কত টাকার বিজ্ঞাপন দিয়েছে মোটামুটি তার একটা তালিকা দিয়ে দিচ্ছেন। বুঝতে পারছেন, এটা উৎসবের মরশুম, উৎসবে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এবার তর্কের খাতিরে যদি ধরেও নিই যে সিএসসির কাছ থেকে টাকা তোলায় সিপিআইএম ট্রেন্ড সেটার, তাহলে তাদের ফলো করছে কে, অনুসরণ করছে কে? ফলো কি তৃণমূল করছে? সিপিআইএম তো না হয় মুখপত্রের বিজ্ঞাপন বাবদ টাকা তুলছে, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তাদের নির্বাচনী ফান্ডে টাকা নেওয়ার অভিযোগ কে করেছে? বিজেপি আর বামেরা। একই কথা, তাদের দাবি মোটা টাকা ডোনেশন হিসেবে তৃণমূলকে দেয় বলেই রাজ্য সরকার সিএসসিকে এত প্রশ্রয় দিচ্ছে। আর তারপর সেটার যখন জবাব দিতে হচ্ছে বা সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন আবার কেউ বলছে বিজেপির নির্বাচনী ফান্ডেও নাকি সিএসসি প্রচুর টাকা দেয় ওই ইলেকট্রাল বন্ড ফান্ডে। তারা তো মিটেই গেল। যারা যা বলবেন বা যারা আটকাবেন তারা সবাই যদি বাণিজ্যিকভাবে সাহায্যপ্রাপ্ত হয়ে থাকেন, লিগাল, এর মধ্যে কোনো ইললিগাল নেই, তাহলে তাদের হাত পা যে বাঁধা হয়ে যাবে এতে আর নতুন কথা কি? সুতরাং আপনি বা আমরা বলেই বা কী করব? আমাদের হাত পা মুখ আমাদের সব কিছুই তো নিয়ন্ত্রণ করে রাজনৈতিক দলগুলো। তারা যা চাইবে আমরাও তাই করব। সিএসসি মানে হচ্ছে মুখ্যমন্ত্রীর তো কোলের কোম্পানি। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার যারা মূল কারিগর, যারা সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসকে ফান্ডিং করে, তারা কারা? এই সিএসসি। বৃষ্টি হলে বিদ্যুতের লাইনে গন্ডল হওয়ার তো কথা নয়, তাহলে কি মেইনটেনেন্স ফেল করছে? মেইনটেনেন্স ফেল করছে কার? সিএসসি। সিএসসির মাথায় রাজ্যের সরকারের বিদ্যুৎ দপ্তর নেই তো? সিএসসি যদি বলে দিদিমণি আমি আপনাকে যে 100 কোটি টাকা দিয়েছি, তাহলে আমার দায়টা আপনি গ্রহণ করুন। যার বিরুদ্ধে বলছে যে সিএসসির সঙ্গে আমাদের একটা আলাদা গাঁটছড়া আছে, আবার তাদের কাছ থেকে অ্যাড নিচ্ছে, এটা তো আমার কাছে খুব হাস্যকর মনে হয়। যারা রাজনৈতিক
দলের কতখানি দেউলিয়া হয়ে গেলে তারা এই কাজটা করতে পারে। সুতরাং এই যখন রাজনীতিকরা সবাই মিলে সিএসসিকে নিয়ে আলোচনায় মাতেন, বা সিএসসি যখন একটা রাজনৈতিক ইস্যু হয়ে যায়, তখন এটা প্রশ্ন মনের মধ্যে তো খচখচ করে, রাজনীতি কি বিদ্যুতের সুপরিবাহী? দেখুন, শাসক বিরোধী সব পক্ষই এই যে কারেন্টের মুনাফা শুষে নিচ্ছে বা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে না, বরং ফুলে ফেপে উঠছে, সেটা তো পরিষ্কার বুঝে গেলাম। এবার এক্ষেত্রে কেউ কেউ ভাবতে পারেন যে বিজেপি বলতেই পারে যে তারা এখনও পরীক্ষিত নয়, তারা এখানে যদি ক্ষমতা আসে তাহলে সিএসসির গলায় ঘণ্টা বাঁধবে। কিন্তু আপাতত যে ঘণ্টা বাঁধার কৃতিত্ব তারা দাবি করতে পারতেন, সেটা তো ইডির দৌলতে তাদের হাতছাড়া হয়ে গেছে। এই বোলপুরের বিধায়ক, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা স্কুলের চাকরি বিক্রি করে টাকা তুলেছিলেন বলে অভিযোগ। ইডি দাবি করেছিল যে কারামন্ত্রীর কাছে তারা 13 কোটি টাকা পেয়েছে, যে 13 কোটি টাকার নাকি কোনো হিসেব নেই, আর তাই জন্য কারামন্ত্রীকে হেফাজতে নেওয়াটা অত্যন্ত জরুরি। কিন্তু ইডি মুখে যা বলছে আর আদালতে যা প্রমাণ দিচ্ছে, সেটার মধ্যে যে ফাঁক আছে সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যখন তাদের বক্তব্যে আদালত সন্তুষ্ট হচ্ছে না। আর তাই আজকেও চন্দ্রনাথ সিনহার গ্রেফতারি সংক্রান্ত ব্যাপারে যতই কান্নাকাটি করুক ইডি, আদালত সহমত হয়নি, বরং অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদটা বাড়িয়ে দিয়েছে। স্পেশাল ইডি কোর্ট বলে দিয়েছে প্রয়োজন মনে হলে ইডি মন্ত্রীকে যতবার খুশি তলব করতে পারে, কিন্তু এখনই তাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। কেন এই কথা বলছে আদালত? কারণ দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতির তদন্ত করলেও চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কিন্তু নতুন কোনো তথ্য খুঁজে বের করতে পারেননি তদন্তকারীরা। এই বক্তব্যটা চেনা ঠেকছে তো, কারণ এই একই বক্তব্য আমরা এই চাকরি দুর্নীতির ক্ষেত্রে একের পর এক অভিযুক্তর ক্ষেত্রে দেখেছি। একই ঘটনা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে ঘটছে বলেই তো একের পর এক সিবিআইয়ের মামলা, ইডির মামলা থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পাচ্ছেন। তবুও পার্থ চট্টোপাধ্যায় এখনও এতগুলো তার উপর মামলার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল যে এখনও জেলে আছেন। আস্তে আস্তে জট যতই ছাড়াচ্ছেন, কিন্তু তারপরে অনেকগুলো গিঁট রয়ে যাচ্ছে। কিন্তু চন্দ্রনাথ সিনহা, তাকে তো তুলবো করেও ঘরে তুলতে পারছে না ইডি। এবার তৃণমূল বলছে আদালতও নাকি বুঝে গেছে যে ভোট এলে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে শীত ঘুম থেকে তোলে বিজেপি, তাই তাদের কোনো যুক্তি ধোপে টিকছে না। এবার খেয়াল করে দেখুন, এই যে গোটা নিয়োগ দুর্নীতি যেটা বাস্তব, এটা নিয়ে কারোর কোনো সংশয় নেই, অথচ সেটা এমন একটা জিনিস চোখের সামনে আছে কিন্তু ধরা যাচ্ছে না, মানে যাদের ধরার দায়িত্ব তারা ধরতে পারছে না। আর মাঝখান থেকে কি হচ্ছে, এই জিনিসটা হয়েছে, এত মানুষ তার ভুক্তভোগী এটা প্রমাণ হওয়া সত্ত্বেও তৃণমূল যাবতীয় যে ফাঁসগুলো চেপে বসছিল সেগুলো ছাড়িয়ে বেরিয়ে আসার মতো পরিস্থিতিতে বা অক্সিজেন পেয়ে যাচ্ছে। এবার এইখানেই মজার বিষয়টা, তৃণমূলকে এক্ষেত্রে অক্সিজেন দিচ্ছে কে? ইডি, সিবিআই। এদের চালনা করছে কে? তৃণমূলের অভিযোগ ধরলে বিজেপি। এবার আপনারা A+B A=B এরকম যেরকম খুশি ফর্মুলায় গোটা ব্যাপারটাকে বসিয়ে এই সমীকরণটা সমাধানের চেষ্টা করুন। এটা আর আলাদা করে আপনাদের বুঝিয়ে বলতে হবে বলে আমাদের হয়তো মনে হয় না। তদন্তকারী এজেন্সি কেন্দ্রের যদি কখন শীত ঘুমে চলে যায়, আবার ভোটের আগে যখন প্রধানমন্ত্রী এসে ভোট বলেন তারপরেই জেগে ওঠে, এটা তো মহামান্য বিচারকেরও তো তার সন্দেহ হয়েছে যে আপনারা এতদিন বাদে হঠাৎ কাস্টডিতে নিতে হবে, এসব কী কথা। ফলে আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, কিন্তু আইন যদি রাজনৈতিক লাইনে চলে তো সেই জায়গাটাতে কোর্ট ধরে ফেলছেন সেটা। তাহলে কি হলো? কুণাল ঘোষ যা বলছেন তা যদি সত্যি হয়, মানে যদি সত্যি আদালতের কাছে ইডি সিবিআই এরা বিশ্বাসযোগ্যতা হারায়, তাহলে কি হবে? প্রথম কথা, ইডি সিবিআইকে যেরকম তৃণমূল বিজেপি দ্বারা পরিচালিত বলে একদম দেখিয়ে দেওয়ার একটা চেষ্টা করে, এবং যেভাবে এই সিআইডি এবং পুলিশ
তৃণমূল দ্বারা পরিচালিত বলে বিজেপি বা অন্য বিরোধীরা দেখে দেওয়ার চেষ্টা করে, তাতে আমরা মোটামুটি বুঝে গেছি যাদের ওপর আমাদের ভরসা করার কথা তাদের কেউ না কেউ পরিচালনা করে। এবং তারপর যখন সবাই একে অন্যের এই পরিচালিত সংস্থাগুলো আসলে যে কোনো কাজ করে না, পুরোটাই একটা হিসেবের মধ্যে চলে, এটা বুঝিয়ে দেয়, তখন কী দাঁড়ায়? এক, বিশ্বাসযোগ্যতা হারায়, শুধু আদালতের কাছে না, আপনার আমার কাছেও। আর দুই, আমাদের কাছে যখন ভরসার কোনো জায়গার বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে যায়, তখন আমাদের কি হারায়? আত্মবিশ্বাস হারায়। যখন আমাদের আত্মবিশ্বাস হারায় তখন আমরা কি করি? যা করার, এই রাজনৈতিক নেতা আর রাজনৈতিক দলগুলো যা বলে তাই করি, উঠতে বললে উঠি, বসতে বললে বসি। তারাই যে আমাদের মাই বা ভগবান এটা মেনে নিই, এটাই তো রাজনীতি চায়। তাহলে এই যে প্রচারগুলো যদি সব চলতে থাকে তাহলে কি হবে? এই রাজনীতি নিজেদের মধ্যে চাপ দেওয়া নেওয়ার খেলাটা খেলবে, কখনো চাপ বাড়বে, কখনো চাপ কমবে। যেমন এই যদি এই বিশ্বাসযোগ্যতা নিয়ে, ইডিসিবিআর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নটা এইভাবেই চলতে থাকে এবং লোকের মনে হতে থাকে, তাহলে তৃণমূল চাপমুক্ত থাকবে, বিরোধীদের আক্রমণের ধার কমবে। তবে এমনিতেই এই বছর পুজোর আগে রাজ্য সরকার বা তৃণমূল কিন্তু এই সমস্ত সব কিছু মিলেমিশেই দেখুন বেশ চাপমুক্ত আছে, এটা আপনাদের মানতে হবে। গত বছর আরজি কর আন্দোলনের চাপ ছিল, এবারও একটা সে চাপ তো চলে গেছে, ছেড়ে দিন। এবছর নেই করে শিক্ষক নিয়োগ নিয়ে ওই যে দুর্নীতি বা এই যে এতজনের চাকরি যাওয়া, একসাথে 26,000-এর চাকরি যাওয়া, এগুলো নিয়ে একটা চাপ থাকতে পারত, কিন্তু সেই চাপ দাঁড়াই বার্তা দেয়নি সরকার বা শাসক দল। এই যে আজ 2023 সালের যে টেট হয়েছিল তার রেজাল্ট বেরিয়ে গেল। প্রাথমিক স্কুলে চাকরির জন্য 2,73,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, পাশ করেছেন 6,754 জন। মানে ধরে নিন যারা পরীক্ষা দিয়েছিলেন প্রায় কেউই পাস করতে পারেননি। এবার এই যে ব্যাপারটা দাঁড়ালে, যে অল্প কয়েকজন, বাকি সবাই এত খারাপ। এক্ষেত্রে অভিযোগ উঠছে যে নিজেদের ওপর চাপ কমাতেই নাকি প্রাথমিক শিক্ষা পর্ষদ ছেঁকে পরীক্ষার্থী তুলেছে, অর্থাৎ পাশ করিয়েছে। মানে ইদানিং দেখুন আমাদের এখানে তো সিস্টেমটা বদলে গেছে। যারা একটু বয়স্ক তারা জানেন যে একটা সময় ছিল যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাওয়াটাই বিরাট ব্যাপার ছিল। কেউ স্টার পেলেন তো তার সাথে ওই পরীক্ষায় স্ট্যান্ড করাদের খুব একটা ফারাক ধরা হতো না। লেটার মার্কস মানে বিরাট ব্যাপার, কে কটা লেটার পেয়েছে সেটা হিসেব করা হতো। আর এখন তো ওই আইসিএসই, সিবিএসই মানে কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলোর মতো রাজ্য স্তরের যে পরীক্ষাগুলো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সব কটাতেই ঢালাও পাসের নম্বর দেওয়া হচ্ছে। মানে ঢালাও পাসের পক্ষে না, ঢালাও নম্বর দেওয়ার পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, আমি তো চাই যে এরকম বেশি বেশি করে নম্বর দেওয়া হোক। এবার যখন সরকারি স্তর থেকে এরকম দেওয়া যায় কি দেওয়া যায় না সেসব নিয়ে প্রশ্ন তোলাটা নিরর্থক। জনস্বার্থে যখন কোনো এরকম মানে পরীক্ষার্থীদের স্বার্থে আর কি, সেটা জনগণই হলো আর কি, যাই হোক, তাদের স্বার্থে যখন এরকম কোনো নির্দেশ দেওয়া হয় তখন তো সেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এবার যাদের দেওয়া হয় তাদের কাছে তো এটা শিরোধার্য, তারা তাই করছেন। এখন মানে গাদা গাদা নম্বর পাচ্ছে, সেই বাজারে এই রকম বেছে বেছে কিপ্টের মতো পাশ করানোর কারণ কি একটু আন্দাজ করি। এক, কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদ শুধুমাত্র যাদের চরম যোগ্যতা আছে তাদেরই পাশ করিয়েছে, এরকম একটা বক্তব্য পেশ করার সুযোগ পাওয়া যাচ্ছে এর মাধ্যমে। আর দুই, যেহেতু প্রাথমিক স্কুলে শূন্য পদ আছে 13,421টা, সেজন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ 2023-এর পরীক্ষায় অধিকাংশ পরীক্ষার্থীকে ফেল করিয়ে দিয়েছে বলে ধরা যেতে পারে। কারণ যদি এর মধ্যে থেকে 6,000 ওই যে কজন পাস করেছেন আর কি, 6,000 একটু বেশি, তাদের সবাইকে
তার হাফ মানে 13,000-এর বেশি যদি শূন্য পদ থাকে, তার হাফ যদি পাশ করে, তাহলে অর্ধেককে চাকরি দিয়ে বলা যেতে পারবে যে সবাইকে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে, কেউ পড়ে নেই। তাহলে আগে যদি কিছু পড়ে ঠোড়ে থেকে থাকে, তাহলে তাদেরও তো চাকরি দেওয়ার সুযোগ থাকবে। মানে পর্ষদ বিচক্ষণতার সুযোগ দিয়েছে, এখানেই মজাটা। বিচক্ষণতার সুযোগ তো অবশ্যই, চরম বিচক্ষণতা। কেন জানেন? কারণ ওই 13,421টা মানে 13.5-র মতো যে শূন্য পদ, তার জন্য শুধু 2023 নেই, 2022 সালের টেট উত্তীর্ণরা অপেক্ষা করে রয়েছেন। এমনকি 2017 সালের টেট উত্তীর্ণদের মধ্যে যদি কারো বয়স থেকে থাকে, তাহলে তারাও যোগ্য বলে বিবেচিত হবেন। মানে এই ব্যাকলগ ক্লিয়ার করার দায়টা তো পর্ষদের ওপর চেপে বসে রয়েছে। তারা ঠিক কাজে মানে সময়ের কাজ সময়ে করেননি, সেই প্রশ্ন তোলা যাবে না। তাদের সবাই ব্যবস্থা করে দিচ্ছেন, এই পজিটিভ অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা ধরতে হবে। এবার তাই জন্যেই বেছে বেছে পাশ করানো হয়েছে, মানে বারটাকে ইচ্ছে মতো তুলে দেওয়া হচ্ছে। এখানে শুধু একটাই প্রশ্ন, এই বারটা 2022-এর ক্ষেত্রে ছিল না, এই বারটা 2017-র ক্ষেত্রে ছিল না। তখন যে মাপকাঠিতে যেভাবে মানুষজন পাশ করেছেন, এবারে যারা পাশ করলেন তাদের অনেক কঠিন বার ডিঙিয়ে পাশ করতে হলো, তাদের প্রতি কি একটু অবিচার হলো না? এবার এই প্রশ্নগুলো কখনো ভাববেন না, তার কারণ বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ পরিত্যাগ করাটাই নিয়ম। এই আগের যে ব্যাকলগ, এরা যদি পড়ে থাকতেন অথবা যদি এবার বেশি লোক পাশ করতেন, তাহলে তো সেই শূন্য পদগুলো সবকটা পূরণ করার পরেও বেশ কিছু লোক রেগুলার এসে আন্দোলন করতেন, আমরা তো পাশ করেছিলাম, চাকরি নেই কেন? আর ঝামেলা নেয় কেউ। একবার যদি আপ টু ডেট করে নেওয়া যায় অ্যাকাউন্টটা, তারপর যা হবে হবে, লোকের আর কোনো মাথা ব্যথা থাকবে না। দেখুন 2022 সালের টেট উত্তীর্ণরা ধরেই নিয়েছেন যে প্রাথমিকে 50,000-এর মতো শূন্য পদে নিয়োগ হবে। এই দাবিতেই কদিন আগে তারা শিক্ষামন্ত্রীর বাড়ি পর্যন্ত ঘেরাও করতে গেছিলেন। আজকেও বারাসাতে গেছিলেন, সেখানে তৃণমূলের শিক্ষা সেলের অনুষ্ঠান ছিল, শাসক দলের অনুষ্ঠান যেখানে হচ্ছিল, তার বাইরে ওই 22-এর টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের একটাই দাবি, 50,000 শূন্য পদে নিয়োগ চাই। চাই তো বলছেন, দিচ্ছে কে? এবং এটা বুঝতে পারছেন না, এইভাবে যে আস্তে আস্তে ব্যাকলগ করার একটা চেষ্টা চলছে, তাতে কেউ বঞ্চিত হতে পারেন, কিন্তু একটা চেষ্টা তো রয়েছে, একটা সদিচ্ছা তো আছে। এই সদিচ্ছাটাই না, এই লোকগুলো বসে থেকে থেকে ধৈর্য হারিয়ে এমন অবস্থা হচ্ছে, এদের মাথা টাথা কাজ করে না। এই সদিচ্ছাটাই এরা ধরতে পারছেন। পরে 2022 সালে টেট পরীক্ষা হয়েছে, তারপরে আমরা 3টে বছর বসে আছি পাশ করে, আমাদের কোনো এখনো পর্যন্ত কোনো নিয়োগ নোটিফিকেশন আমরা পাইনি। আমাদের একটা দাবি 50,000 শূন্য পদে অবিলম্বে আমাদের নোটিশ দিয়ে আমাদের নিয়োগ চাই। আমরা আজকে 8 বছর ধরে বলছি, তো আমরা ওদের কাছে আছি, ওখানে বলছি আমাদের শূন্য পদে নোটিশ দেন, পারছি না গায়ের কাছে মুখ। আমরা আজকে শিক্ষামন্ত্রীর সাথে দেখা না করে এখান থেকে উঠবো না। যাই হোক, মানে এটা মোটামুটি বুঝতে পারছেন যে 22 আর 23 এটা যোগ করলে 63-র বেশি হয়ে যায়। হ্যাঁ, এখন 13,000 শূন্য পদ, মানে আরও তারা হয়তো সেই সমস্ত হিসেব করেই ওই 50,000-এর যোগ করার কথা বলেছেন। এবার আপনারা বলতে পারেন যে এরপরেও তো 17-র কিছু লোক পড়ে আছে, তো সেই এগুলো পড়ে ঠড়ে থাকবেন, কারণ এরপরে তাদেরও তো বয়স টয়স হয়ে যাবে, 22-এর বয়স হয়ে যাবে। ফলে কিছুদিনের মধ্যে ওই ধাপে ধাপে পুরো বিষয়টা ফাঁকা হয়ে যাবে, এরপর আর আন্দোলন করার লোক পাওয়া যাবে না, এটা সরকার বুঝে গেছে। আর যদি তার মধ্যে মামলা মোকদ্দমা হয়, তাহলে পরিষদ থেকে সরকার সবাই এক বাক্যে বলবে মামলা হচ্ছে বলেই নিয়োগ আটকে আছে, মানে রাজনীতি মামলার ফয়দা তুলবে। আর যারা যোগ্যতার পরীক্ষায় পাশ করলেন, তারা ফের ধৈর্যের পরীক্ষায় বসবেন, যেমন এতদিন ধরে পরীক্ষা দিচ্ছেন। এই ধৈর্যটাই আসল। সাধারণ মানুষের ধৈর্যের পরীক্ষা নেয় রাজনীতি, আর সুফল নেন নেতারা। এই যেরকম টেট পাসদের নিয়ে 2022-এর টেস্ট পাসদের আন্দোলন নিয়েও রাজনীতি লাভের অঙ্ক কষছে। একটা বিশৃঙ্খলা তৈরি করে সেটাকে বানচাল করে দেবে, এটা বোধহয় উচিত নয়, অনুচিত। এবং এটা করছে কিছু আল্ট্রালেফট
লেফট এবং বিজেপি সমর্থিত কিছু লোকজন তারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এই সরকারের টাকা নেই, ভিখারি সরকার, দিয়ে দিতে পারে না, চাকরি দিতে পারে না, চাকরি দিতে চায় না, ভাতা দিতে চায়। একটা চাকরি দিলে শিক্ষকের 40,000 50,000 টাকা বেতন হবে, সেই টাকা যদি 1000 টাকা করে 50টা ফ্যামিলিকে দেয় 200 ভোট পাবে। আর একটা শিক্ষক শিক্ষিত লোককে চাকরি দিলে তার বাড়ির ভোট তো পাবে না, কারণ কোন শিক্ষিত লোক এই পিসি ভাইপোর কোম্পানিকে ভোট দিতে পারে। সরকার চাকরি দিবে না। এবার এই উৎসবের মরশুম শুরু হয়ে গেলে না, এই সমস্ত কথাগুলোর মধ্যে দিয়ে আপনার মনে হবে রাজনীতি সেই পাগলা দাশুর সেই বিখ্যাত ডায়ালগটা ওড়াচ্ছে, যাও সব নিজ নিজ কাজে। মানে আন্দোলন নয়, বিক্ষোভ নয়, প্রতিবাদ নয়, বরং শাসক যেরকম চায় মানুষের দাবি দাওয়া আন্দোলন টান্দোলন ভুলে উৎসবে গা ভাসাক। কত বছরও সেই একই আহ্বান শোনা গেছিল, এবারও সেরকমই যাচ্ছে। কতবার আরজি কর আন্দোলন, তিলোত্তমা আন্দোলন ছেড়ে পুজোর উৎসবে সামিল হতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, আর এবার সেই একইভাবে হয়তো এই শিক্ষকদের এই আন্দোলন ছাড়তে বলা হবে। এবার বলা হবে বা বলা হচ্ছে মানেই যে শুনবেন এরকম তো না। গত বছর দুর্গাপুজোতে তিলোত্তমাকে তো ভুলেছিল, কিন্তু কেউ কেউ তো মনেও রেখেছিলেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাক্ষী হয়েছিল পুজোর কলকাতা, যার অন্যতম প্রধান মুখ ছিলেন অনিকেত মাহাতো। মানে শাসককে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এটা তো ভারী অন্যায়, শাসকের বিরুদ্ধে কথা বলাটা অত্যন্ত অন্যায়। এটা বোঝাটা তার উচিত ছিল, কারণ এর ফল মানে এটা যে অন্যায় কাজ করলে তার তো শাস্তি পেতে হবে, সেইটা তিনি পেয়েছিলেন। আরজি কর থেকে বদলি হয়েছিলেন রায়গঞ্জে, কিন্তু আন্দোলনের মুখ হয়ে ওঠা অনিকেত এর পরেও আবার লড়াই করবেন ঠিক করেছিলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইটা টেনে নিয়ে গেছিলেন হাইকোর্টে, আর সেখানেই আজ রাজ্যের মুখ পুড়েছে। অনিকেতকে রায়গঞ্জে বদলি করাটা রাজ্যের সিরিয়াস ভুল বলে মন্তব্য করেছেন বিচারপতি, এবং রায় জানিয়েছেন আরজি করেই পোস্টিং দিতে হবে অনিকেতকে। মানে বুঝতে পারছেন, শুধু হারজিত নয়, এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একদম বেআব্রু হয়ে গেল রাজ্য প্রশাসন। কারণ দেখা গেছে 871 জনের মধ্যে প্রায় সবারই পোস্টিং ওই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি মেনে হয়েছে। শুধু অনিকেত সহ 2-1 জন চিকিৎসকের ক্ষেত্রে এই নিয়মটা মানা হয়নি, এসওপি মানা হয়নি। ফলে এটা স্পষ্ট হয়ে গেছে একটা পক্ষপাতমূলক ব্যাপার ছিল, অর্থাৎ শাসক রাগ পুষে রেখেছিল, অপেক্ষা করছিল এই গলির মোড়ে দাঁড়িয়ে থেকে, যেদিন ফাঁকা পাবো বুঝে নেব। পেয়েছে, বুঝে নিয়েছে, রায়গঞ্জে পাঠিয়ে প্রতিশোধটা তুলে নিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে হাইকোর্ট এক্ষেত্রে অন্তত বাদ সাধল। 871 জনের মধ্যে এই দুজনকে কেন সরানো হলো, কেন ভিক্টিমাইজ করা হলো, এর উদ্দেশ্য কি, রুল কি? এখানে অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে রাজ্যের পক্ষ থেকে যারা লড়াই করছিলেন তাদের দিক থেকে সুনির্দিষ্ট স্পেসিফিক জাস্টিফিকেশন অবধি তারা দিতে পারেনি। অনিকেত মাহাতো, যিনি 24 নম্বর র্যাঙ্ক হোল্ডার, তার রায়গঞ্জে ট্রান্সফারটা একেবারে অসাংবিধানিক। রাজ্য সরকার সমস্ত রকমভাবে মরিয়া চেষ্টা করেছেন যাতে করে এই মামলাকে আরও ডিলে করা যায় এবং আরও দীর্ঘায়িত করা যায়। আলটিমেটলি আমরা মাননীয় বিচারপতির কাছ থেকে আজকে ভার্ডিক্ট পেয়েছি। দেখুন, অনিকেত স্পষ্ট অভিযোগ করলেন যে তাকে হেনস্থা করা হচ্ছিল, তার ওপর শোধ তুলছিল সরকার, আর উদ্ধারকর্তা হয়ে দাঁড়িয়েছে হাইকোর্ট। অবশ্য এটা তো আমরা সবাই জানি, দেশের আইনকে বা আপনার আমার অধিকারকে দুহাতে আগলে রাখাটাই আদালতের কাজ। যে কোনো নাগরিকের উপর অন্যায় হলে আদালতেরই তো রক্ষাকর্তা হয়ে ওঠার কথা, যাকে বলে বুক দিয়ে রক্ষা করা। একটা ভাইরাল ভিডিও দেখছিলাম জানেন তো, যেখানে ভাই বোনেরা রাস্তায় খেলছে আর তাদের দেখে রাখছে দিদি, সবাই খুদে। হঠাৎই রাস্তার মধ্যে একটা বড় গাড়ি এসে পড়ে, এই লোডিং আনলোডিংয়ের মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য যে ক্রেনের মতো গাড়িগুলো হয় না, সেরকম একটা গাড়ি। এবার ছোট্ট দিদি তার খুদে ভাই বোনদের বিপদটা আঁচ করে প্রথমে দুহাত ছড়িয়ে তাদের আগলে দাঁড়ায়, আর তারপর নিরাপদে ভাই বোনেদের বাড়ির ভেতর নিয়ে যায়।
ছবিটা দেখে অনেকেরই কিন্তু তিয়েনানমেন স্কোয়ারের সেই বিখ্যাত ট্যাঙ্ক ম্যানের কথাটা মনে পড়ে যেতে পারে। সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ির সামনে বুক চিতিয়ে দাঁড়ানো সেই লোকটার ছবি, যা গোটা দুনিয়াকে চমকে দিয়েছিল। কিন্তু একজনের বিপদে এভাবে চীনের দেওয়াল হয়ে দাঁড়ানো মানুষ তো আর সবসময় খুঁজে পাওয়া যায় না, তাই না? মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, এটা কবিতার লাইন, কিন্তু বাস্তব পাশে দাঁড়ানোর লোক পাওয়ার খুব অভাব। এই যে মালদা মুর্শিদাবাদের এলাকায় নিয়মিত নদীর ভাঙন গ্রাস করে নিচ্ছে মানুষজনের জায়গাকে, তাদের পাশে দাঁড়ানোর তো কেউ নেই। মালদার ভূতনির চরে কদিন আগে আমরা দেখিয়েছি কিভাবে সাপের সঙ্গে বসবাস করছে মানুষ। বাড়ি ঘরদোর ভেসে গেছে, সাপেরও গেছে, মানুষেরও গেছে, তাই তারা একই জায়গায় সহাবস্থান করছে। শান্তিপূর্ণ সহাবস্থান কিনা জানি না, কিন্তু করছে তো। এবার পদ্মার ভাঙনের ভয়ঙ্কর চেহারাটা মুর্শিদাবাদের লালগোলায় দেখছি। এই উৎসবের মরশুমে প্রশাসন পুজো কমিটিরগুলোর পাশে তো দাঁড়িয়েছে, ভালো, এটাও ঘুরিয়ে মানুষের পাশেই দাঁড়ানো, কিন্তু এই মানুষগুলো যারা ভাঙনের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়ানোটাও বোধহয় অন্তত এই উৎসবের দিনগুলোতে ভুলে থাকা চলবে না। কারণ এই সময় এদের পাশে দাঁড়ানোর কথাটা ভুলে গেলে ভবিষ্যতে এদের আর খুঁজে পাওয়া যাবে না, এদের পার্মানেন্টলি ভুলে যেতে হবে। এ নদীর আরেক নাম কীর্তিনাশা। এক পার ভেঙে অন্য পার গড়ে চলাই যার চরিত্র। পদ্মার ভাঙনের ভয়ঙ্কর আকার চেহারা নিয়েছে মুর্শিদাবাদের লালগোলায়। তারানগরে পদ্মার জলস্তর বেড়ে গিয়েছিল আগেই। মঙ্গলবার রাতে হঠাৎ ভাঙনে তলিয়ে গিয়েছে বেশ কয়েকটা বাড়ি। গতকালকার ভাঙনটা এমন মারাত্মক হয়েছে যে মানুষ পড়ে মরে যায়। 500 বাড়ি পড়েছে। ওই যে একটা বিরাট ঢালাই বাড়ি ছিল ভাদুদের, ওটা গোটাটাই পড়ে গেছে। রাতে খেতে বসেছিলেন, তখনই নদীতে বাড়ি তলিয়ে যায় শেফালি বিবি। অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় যাবেন তা ভেবেই এখন তিনি দিশাহারা। আমি খেতে বেসছিলাম, খেতে বেসে আমার দেওয়ারের মেয়ে যে বলছে বড় মা তোমার বাড়ি তলিয়ে গেল, দিয়ে যা সব কিছু যা ছিল সব তলিয়ে গেছে, কিছুই টানতে পারিনি, খালি নিজের জীবনটা নিয়ে বাড়িয়ে গেছি আমরা। গত কয়েক সপ্তাহ ধরেই লালগোলা থানার বিভিন্ন এলাকায় নতুন করে পদ্মার ভাঙন শুরু হয়েছে। নদী গর্ভে ভিটে মাটি হারিয়েছে বহু পরিবার। ভাঙনে এখনও পর্যন্ত 20টিরও বেশি বাড়ি তলিয়ে গেছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিত এলাকার মানুষগুলো। তাঁরা সমস্যার সমাধান চাইছেন। রাজনৈতিক দলগুলো, প্রশাসন এ নিয়ে দফায় দফায় বৈঠকও করছে, কিন্তু তাতে ভাঙনের হাত থেকে রেহাই পাচ্ছে না লালগোলা। দাঁড়ানো তো দরকার, দাঁড়ায় কে? আর মুশকিল কি জানেন, এই দাঁড়ানো দরকার এরকম লোকের সংখ্যা তো ক্রমশ বাড়ছে। আজকেই কলেজ স্ট্রিট দিয়ে আসছিলাম, যখন দেখছিলাম প্রচুর বাঁশ পড়ে রয়েছে তো চারপাশে। এই কলেজ স্ট্রিটের ওপাশে সামনে কলেজ স্কোয়ারের পুজো, বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়। সেই বাঁশগুলো কি প্রবলভাবে কার্যকরী ভূমিকা পালন করছে দেখছিলাম, আর অদ্ভুত লাগছিল। বাঁশগুলো কোন কাজে লাগছে জানেন? ওই বাঁশগুলো বই শুকোতে কাজে লাগছে। কোটি কোটি টাকার বই ওই বাঁশগুলোতে মেলে দেওয়া হয়েছে। প্রতীকী ছবি, কিন্তু এক বৃষ্টিতেই হাজার হাজার বই নষ্ট, পুরো ভাসিয়ে নিয়ে গেছে বইগুলোকে। মানে শিক্ষা এমনিতেই ধুলায় গড়াগড়ি যাচ্ছিল, এবার মেঘ ভাঙা বৃষ্টির জেরে জলে ভেসে গেল আর কি। তাই অবাক হওয়ার খুব একটা কিছু নেই, পুরোটাই যেন একটা ওই সার্কেল কমপ্লিট হলো, বৃত্ত সম্পূর্ণ হলো। ছোট ব্যবসায়ীর থেকে বড় প্রকাশনী সংস্থা সবার মাথায় স্বাভাবিকভাবেই হাত পড়ে গেছে। এই ব্যবসায়ীরা বলছিলেন, শুনছিলাম যে অন্তত কয়েক কোটি টাকার বই জলে ভিজে নষ্ট হয়ে গেছে। কার তাতে কি? এখন পুজোর উন্মাদনা, এই সময় সবাই লোকজন এই ঢাকের বাদ্যি শুনতে উদ্গ্রীব হয়ে আছে, কান সেই দিকে খাড়া। বইয়ের কান্না না, সেটা কে শুনবে? এই উন্মাদনায়, মানুষের উন্মাদনায় কান্নাগুলো চাপা পড়ে গেছে। আর চাপা পড়ে একটা সময় হয়তো সবাই ভুলেও যাবে। উৎসব শেষ হয়ে গেলে একটা তো মানসিক ক্লান্তি আসে, এই সমস্ত তখন ভাবতে ইচ্ছে করে না। এই দোকানগুলোর যা অবস্থা না, বিশ্বাস করুন দেখে খারাপ লাগছিল। দোকানের ভেতরে জলের ভেতরে ভাসছে শয়ে শয়ে বই। এক কথা কলেজ স্ট্রিটের কোমরটাই ভেঙে গেছে। শিক্ষার কোমর ভেঙেছিল,
তাতেও খুব একটা কারোর কিছু আসা যায়নি, হেলদোল দেখিনি খুব বেশি মানুষের। তাই এই বইপাড়ার কোমরে এইভাবে যে একটা বড় আঘাত, সেটা যদি পক্ষাঘাতও করে দেয় তাতে খুব একটা কিছু কারোর আসবে যাবে বলে তো মনে হয় না। কিন্তু আর্থিক ক্ষতিটা, ওটা তো আপনার আমার কোনো একজন সহনাগরিকেরই। যে ছবিটা ধরা পড়েছে, ক্ষতিটা বিরাট অঙ্কের। অবশ্য রাজনীতির অঙ্কে বইয়ের কোনোদিন কোনো মূল্য আছে নাকি? পাঠকের কাছে যা অমূল্য, রাজনীতির পাঠে সেটাই মূল্যহীন। তাই ক্ষতিপূরণের সম্ভাবনা কতটা আছে সেটা নিয়ে মনের মধ্যে একটা সংশয় জাগছে। কারণ দেখুন, ছবি দেখলেন, ক্ষয়ক্ষতির হিসেব পেলেন, কোথায় কোথায় কি হয়েছে সেটা দেখার জন্য জলের মধ্যে নেমে মেয়র খোঁজখবর নিয়েছেন। শহর থেকে জল সরে গেছে কিছু কিছু জায়গা বাদ দিয়ে। সুতরাং এই লোকজন কাছ থেকে তাদের যে যা যা বোঝানোর সেটা বোঝানো হয়ে গেছে, যে ওটা কার দোষ, কেন মানুষজন প্রাণ হারিয়েছেন, কেন জল জমেছে, তার জন্য কোন রাজ্য দোষী। এখানে তো আর কোনো কিচ্ছু নেই, এখানে রাজ্যের কোনো দায় নেই, দোষ নেই। সুতরাং এই বইঠইগুলো নিয়ে এখন অবধি কেউ টু শব্দ করেননি। তাই বই বাস্তবেও ভেসেছে, জলেও ভেসেছে। আর তারপরেও ওই মুশকিল একটাই, আশায় মরে চাষা। তাই পুজোর বাসে ঠেকনা দিয়েই শুকিয়ে আবার পঠনযোগ্য হয়ে ওঠার, মানে সোজা কথায় বাঁচার চেষ্টা চালাচ্ছে বইপাড়া। মানে এখন এদের বাস্তবিক পেছনে ওই বাঁশ দিয়ে ঠেকা দেওয়াটা খুব জরুরি। পুরো বই নষ্ট হয়ে গেছে, দোকান হেলে গেছে, জলের তলায় পুরো এই সব নষ্ট হয়ে গেছে। এই সব আকাশ ভাঙা বৃষ্টি হয়ে সব ভেসে গিয়েছে, বই সেখানে হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে। এই যে কয়েক কোটি টাকার বই জলে ভেসে গেল, তার সঠিক হিসেব এখন বলা সম্ভব নয়। একেবারে প্রাচীন একটা বই, সেটা সম্পূর্ণরূপে ভিজে গিয়েছে, কোনো ক্রমে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। এরকম প্রচুর পুরনো বই যেগুলো হয়তো আর কোথাও পাওয়াও যাবে না, সেই বইগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভিজে গিয়েছে এবং কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কলেজ স্ট্রিটের বই বিক্রেতাদের। কম বেশি ভালোই নষ্ট হয়েছে। এর আগে আমফানে যেরকম নষ্ট হয়েছিল সেইভাবেই নষ্ট, সেই পরিমাণই নষ্ট হয়েছে। কত ক্ষতি হবে? কয়েক কোটি টাকা? হ্যাঁ, কয়েক কোটি টাকা। তোর কলেজ স্ট্রিটে মেলারে আমার তো মনে হচ্ছে আরো বেশি পরিমাণটা গিয়ে দাঁড়াবে। অনেক বই দুষ্প্রাপ্য বই সব নষ্ট হয়ে গেছে, যেসব বই পাওয়া যায় না, ঠিক আছে, সব বই আমাদের ফেলে দিতে হবে এরকম। কলেজ স্ট্রিট বইপাড়ার প্রত্যেকটা বইয়ের দোকানের ভিতরে জল ঢুকে গিয়েছে এবং জল ঢুকে সব তছনছ করে দিয়েছে। আমরা ভেবেছিলাম যে এই তো এই সপ্তাহ লাস্ট আমাদের, আমি শনিবার সব কিছু গুছিয়ে যাব, কিন্তু হঠাৎ এমন একটা আসলো, ঝড় রাত্রে আসলো, আমরা মানে কানাবাচি, মানে ভাবার বিষয়, বলার নেই স্যার। দেখুন, শহরের জমাজল বা জেলায় জেলায় বন্যার পরিস্থিতি দোষ কারো নয় গো মা, দোষ প্রকৃতির। প্রকৃতির ঘাড়ে দোষ দিয়ে রাজনীতি দায় মুক্ত হতে চায়, কিন্তু সত্যি কি কোনো দায় নেই? মানুষের দুর্ভোগ কমানোর চেষ্টাটাও কি সৎভাবে হচ্ছে? এই ঘাটালের কথাই দেখুন না, এটা তো আচমকা না, বহু বছরের গল্প। মাস্টার প্ল্যান নিয়ে গত কয়েক বছর ধরে, অনেক বছর ধরে যা যা শুনেছেন সেগুলো নিয়ে নতুন মুখস্থ হয়ে যাওয়ার কথা, নতুন নতুন বিষয় কিচ্ছু নেই, একই কথা। কিন্তু দেখুন তারপরেও কি হয়েছে, সামান্য, মানে ধরে নিচ্ছি মাস্টার প্ল্যান সেটা না, একটা বিরাট ব্যাপার, ওটা হওয়াটা সম্ভাবনা কম, কিন্তু সামান্য ব্রিজ টিজগুলো কোনো কিছুতেই তো নজর দেওয়া হয়নি। মানুষের দুর্ভোগকে প্রকৃতির নামে চাপানো চলছে, কিন্তু ব্রিজগুলো সেগুলো তো মানুষেরই। ঘাটালের নিশ্চিন্দিপুরে প্রতিমা বানানো হয়, আর সেই প্রতিমা যায় পুরো চারপাশের বিভিন্ন এলাকায়। অনেকগুলো পুজো আছে ওই মনসুকার ওখানে। নিশ্চিন্দপুর থেকে মনসুকা যেতে গেলে ঝুমি নদী পড়ে। দেখুন, ব্রিজ বা সাঁকো যাই বলুন ছিল তো, এখন নেই, মাস্টার প্ল্যানের মতোই ভ্যানিশ হয়ে গেছে। তাই নৌকো করে মা পৌঁছচ্ছেন মণ্ডপে। কাল দেখিয়েছিলাম কলকাতার ছবি, কসবায় জলের মধ্যে দিয়ে মা যাচ্ছিলেন, আজ ঘাটালেও জল পেরিয়ে মা গেলেন। মানে জেলা হোক বা শহর, জলে ভেসেই এবার মণ্ডপে যেতে হচ্ছে মাকে। আসলে মা দুর্গাও বুঝে গেছেন, কলকাতা আছে কলকাতাতেই, আর ঘাটালও আছে ঘাটালেই। আমাদের ওইদিকে বন্যার খুব পরিস্থিতি খারাপ, আমাদের যে পোল ছিল, পোল সব ভাঙা গেছে। সেই সময় নিশ্চিন্দপুর থেকে আমরা নিয়ে যাচ্ছে, এবছর আমাদের 3য় বর্ষ। কিসে করে নিয়ে যাচ্ছে? নৌকায় করে নিয়ে যাওয়া। নৌকায় করে ঠাকুর নিয়ে যাচ্ছি। কেন? আমার নৌকা আমাদের নদীর পূব পারে ঘর,
এবং নৌকো যে নদী যে পার করাবো কোনো ব্রিজের ব্যবস্থা নেই, বাঁশের শাখাও নেই, সেই জন্য আমরা নৌকায় করেই এই 3 বছর ঠাকুর নিয়ে যাচ্ছি। নৌকায় ছাড়া তো যাওয়ার কোনো পথ নাই, নদীতে কোনো মানে পোল ছিল, ব্রিজ ছিল, সেই বাঁশের সেতু ছিল, সেই বাঁশের সেতু সব ভেঙে গেছে, এখন সেখান থেকে ঠাকুর পেরাবে না, যার জন্য এই নৌকায় করে আমাদেরকে ঠাকুর। একদিক থেকে মা দুর্গার কপাল ভালো, জানেন তো, যেভাবে মাকে নিয়ে যাওয়া হচ্ছে সে একইভাবে মাকে হয়তো ওই আবার কৈলাসে ফিরিয়েও দেওয়া হবে। মাঝখানটায় ব্রিজ থাকুক চাই না থাকুক, মা ফিরবেনই। এবার কিভাবে ফিরবেন বা ফেরার পথে তার সলিল সমাধি হবে কি না তার কোনো গ্যারান্টি নেই। অবশ্য এই সলিল সমাধি পাওয়াটাই তো মার ভবিতব্য, ফলে এক্ষেত্রে আমাদের কোনো চিন্তা নেই, সবই তার ইচ্ছা।